জামাত প্রায় 110টার উপরে আসন ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে জামাতের আসলে কি খুব বেশি ক্ষতি হলো? ভোটের রাজনীতিতে 10 দলের আসন সমঝোতার ভিত্তিতে জোট গঠনের ঘোষণার পর এবার নয়া আলোচনা তুঙ্গে। শেষ মুহূর্তে জামায়াতের চমক। শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসেই গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কি হবে বোঝাও যাচ্ছে না, তবে তারেক রহমান আসার পরপরই জামাত শক্তি বৃদ্ধি করলো। বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে তাদের বনিবনা হলো, তো 100-র উপরে তারা আসন ছেড়ে দিয়েছে, যেটা আসলে বিএনপির পক্ষে অসম্ভব ছিল। বিএনপির মতো বড় রাজনৈতিক দল 3বার যেখানে তাদের নির্বাচন করতে পারেনি, সেই প্রার্থী জট, সেই জট তারা এখনো পুরোপুরি খুলতে পারেনি। এই অবস্থায় জামাত প্রায় 110টার উপরে আসন ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে জামাতের আসলে কি খুব বেশি ক্ষতি হলো? ক্ষতি তেমন হয়নি, কারণ জামাতের ইন্ডিভিজুয়ালি জামাত বিএনপির সামনে আসলে দাঁড়াতে পারবে না। এটা শেষ বিচারে হলো এই, যখন শফিকুর রহমান সারা দেশে ঘুরেছে, তার বক্তব্য শুনেছে সবাই, কিন্তু তারেক রহমানকে এখনো কিন্তু দেখেনি। তারেক রহমান এখনো বাসা থেকে পথেই নামতে পারছে না, এত লোকজনের ভিড়, কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষের ভিড়। তো দেশব্যাপী যখন তিনি ঘুরবেন তখন একটা যে জোয়ার উঠবে, সেই জোয়ারের সামনে আসলে জামাত কিছুই না। সেই কারণে জামাত দেরি করেনি। জামাত অবশ্যই তাদের 300 আসনই তো নমিনেশন চূড়ান্ত ছিল, তারপরও জামাত এখন ছাড় দিচ্ছে, কারণ এই তারেক ফোবিয়া মোকাবেলা করতে বা তারেক জোয়ার ঠেকাইতে জামাতের আসলে এটা ছাড়া কিছু করার উপায় ছিল না। আবার জামাত একটা পারসেপশন দিতে পারলো মানুষের সামনে যে তারা অনেক উদার, অনেক লিবারেল, তারা সত্যিকার অর্থে তারাই জাতীয় সরকার করবে। আর তাছাড়া জামাত শুধুমাত্র দক্ষিণপন্থী উগ্রপন্থীদের একটা ধর্মীয় জোট, এইটা কাটাতে তারা খুব ভালোভাবেই উতরাতে পারছে দুইটা সংগঠনকে সামনে এনে। একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে এলডিপি। এই দুইটাকে সামনে আনাতে জামাতের অনেক কালিমা ঢেকে গেল, অথবা মুছে গেল বলা যাবে না, অন্তত ঢাকা পড়লো। কারণ এখন চট করে বলা যাবে না যে এই জোট হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, কারণ এই জোটে এলডিপি আছে, এই জোটে মেজর আক্তারের মতো লোক আছে। যদিও তাদের অবস্থাটা খুব গৌণ, কিন্তু কিছুটা হলেও তো একটা প্রোটেকশন পেল। এখন বিপুল পরিমাণে 100 উপরে একটা দল আসন ছাড় দিয়ে একটা যে মোর্চা করলো, সেই মোর্চা কতখানি কোন কৌশলে এগোবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো জামাতের জন্য সত্যি এই প্রথমবারের মতন সে এককভাবে একটা বৃহৎ রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হচ্ছে। তার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কখনোই জামাত এটা চিন্তাও করতে পারেনি, এবার সেই সুযোগটা আসছে। এখন এই সুযোগটা কিভাবে লাগাবে সেটা এখন দেখার বিষয়। দর্শক, শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসেই গেল। আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটা জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে তারা এখন, আগে 8টা দল ছিলেন একসঙ্গে নির্বাচনী সমঝোতায়, এখন সেখানে আরো 2টি দল যুক্ত হয়েছে। সেই দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। এই দুটি পার্টি মিলে এখন তারা 10 দলের একটা নির্বাচনী জোট করলো, এবং জোটে কে কয়টা আসন পাবে না পাবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে। যতদূর জানা গেছে এনসিপি কে তারা আসন দিচ্ছে 30টার মতো। 30টা আসন নিয়ে বহুল সম্ভাবনা নিয়ে যে দলটা গঠিত হয়েছিল, তরুণ সমাজের মুখপাত্র হিসেবে যাদেরকে বিবেচনা করা হতো, আন্দোলনে সিপাহ সালার হিসেবে যারা নিজেদেরকে দাবি করত, সেই এনসিপি জামাতের কাছ থেকে 30টা আসন পেয়ে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করছে।
এর অর্থ হলো তারা যে 30টা জায়গায় নির্বাচন করবে, সেই 30 জায়গায় জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন অথবা এই জোটের অন্য 9 দলের কোনো প্রার্থী থাকবে না। আর বাকি যে 270টা আসন আছে, সেই আসনগুলিতে এনসিপির কোনো প্রার্থী থাকবে না। এনসিপি তাদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে, এনসিপির লোকজন, এবং এনসিপি 30টা আসনে জামাত এবং অন্যান্যরা যদি তাদের সেখানে অবস্থান থাকে, তারাও তার জন্য ফাইট করবে। এই হলো নির্বাচনী ঐক্যের মূল ভিত্তিটা। এখন সেই ঐক্যের ফলাফল কি হবে, সামনের দিনগুলিতে কেমন হবে নির্বাচন, 30টার মধ্য থেকে এনসিপি কয়টা আসনে জিততে পারে কি জিততে পারে না, এগুলো নিয়ে বিস্তর আলোচনা কিন্তু এখন সামনের দিনগুলিতে আমরা দেখব, আলোচনা হবে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটতে শুরু করেছে সেটা হলো এনসিপি ভাঙতে শুরু করেছে। এনসিপি থেকে এরই মধ্যে তাদের খুবই শীর্ষস্থানীয় কয়েকজন পদত্যাগ করেছেন, এবং সেই পদত্যাগগুলি চোখে পড়ে কেন, এনসিপির যে মুখ ছিল, যারা যে লোকগুলিকে এনসিপির মুখ হিসাবে বিবেচনা করা হতো, ফেস হিসেবে বিবেচনা করা হতো, সেরকম একাধিক লিডার কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। আমরা এনসিপির মুখ বলতে আপনারা কাকে বুঝেন বলুন? নাহিদ ইসলাম, উনি এই দলের মানে আহ্বায়ক, আক্তার হোসেন উনি দলের সদস্য সচিব, এর বাইরে কে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এই তো। তার বাইরে কে আরেকজন খুব পরিচিত মুখ, ডক্টর তাসনিম জারা, তারপরে হলো তাজনুভা জাবিন, উনিও কিন্তু খুবই একটা পরিচিত মুখ। আরেকজনকে সামান্তা শারমিন, এও বেশ পরিচিত মুখ। এই যে লোকগুলো, এদের মধ্যে কিন্তু তাসনিম জারা পদত্যাগ করেছেন শনিবার দিন, এবং পদত্যাগ করে বলেছেন উনি এই দলের সঙ্গে নাই, এবং ওনাকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে যে আসন থেকে, সেই আসন থেকে নির্বাচন করবেন এবং স্বতন্ত্রভাবে করবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।